একটু খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে তোমাকে জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি সূত্র ব্যবহার করতে হয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা জানি যে সূত্রটা এরকম যে ক্ষেত্রফল এরিয়া, আমরা জানি ক্ষেত্রফলের ইংলিশ হলো এরিয়া, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে এরিয়া ইকুয়াল হাফ ইনটু, আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এই যে ইনটু অর্থাৎ গুণ চিহ্নটা দিব এইভাবে অ্যাস্টেরিস্ক সাইন, অর্থাৎ স্টারের মতো দেখা যাবে, হাফ ইনটু বেস ইনটু হাইট। ত্রিভুজের ক্ষেত্রফলের বাংলা সূত্রটা কি ছিল, যে ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমির ইংলিশ হলো বেস, আমরা সেখান থেকে বেস থেকে বি নিচ্ছি, আমরা বেস থেকে কি নিচ্ছি, বি, বেস ইনটু হাইট, হাইট মানে উচ্চতা, উচ্চতা থেকে আমরা এইচ নিলাম। অর্থাৎ এখানে এরিয়া ক্ষেত্রফলের নাম, এখানে বি যেটা হলো বেস, বেস থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভূমির নাম, ত্রিভুজের যে ভূমি, ভূমির নাম দিয়েছি কি বেস, সেখান থেকে বি, আর উচ্চতাকে ইংরেজিতে বলে হাইট, হাইট থেকে আমরা কি নিয়েছি এইচ, তার মানে এইচ দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের উচ্চতা আর বি দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের বেস বা ভূমি। ঠিক আছে, তো এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন কথা হলো এই সূত্রটা যদি তুমি জানো, অর্থাৎ এই প্রশ্নের সূত্রটা যদি তোমার ব্রেনে থাকে, তার মানে তুমি খুব সহজেই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে পারবা। প্রথমে আমরা অ্যালগরিদমটা করি। অ্যালগরিদম খেয়াল করে দেখো ভালো করে, অ্যালগরিদমটা তৈরি করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটা সমস্যা, এই যে প্রশ্ন যে ক্ষেত্রফল নির্ণয় করো, যতক্ষণ পর্যন্ত না ক্ষেত্রফল নির্ণয় করা হয় ততক্ষণ পর্যন্ত এইটা একটা প্রবলেম, আর যখন আমরা ফলাফলটা বের করি বা করি কাজটা, ওইটা হলো সলিউশন করা বলে। তো এটা একটা সমস্যা বা প্রবলেম, এটার আমরা সলিউশন করব। ঠিক আছে, তো সলিউশনটা কিভাবে করা হয়, অ্যালগরিদমটা ওইটার একটা ধারা বর্ণনা দিতে হয় ধাপে ধাপে এবং যৌক্তিক উপায়ে। তো এখন ধারা বর্ণনাটা কিরকম হয়, আমি এখানে ইংলিশই লিখতেছি, ইংরেজি বা বাংলা যে কোনোভাবে তোমরা অ্যালগরিদম লিখতে পারবা, আমি ইংরেজিতে দিচ্ছি, তোমরা বাংলা লিখে নিও প্রয়োজনে। স্টেপ 1 এভাবে ধাপে ধাপে লিখতে হবে। 1 নম্বর স্টেপ মনে রাখবা, প্রথম কাজ প্রোগ্রাম শুরু করা, তো সেক্ষেত্রে আমরা এখানে স্টার্ট লিখে রাখতেছি, স্টার্ট মানে প্রোগ্রামটা আমরা শুরু করতেছি। ধাপ নাম্বার 2 সবসময় মনে রাখবা ইনপুট গ্রহণ করতে হয়। স্টেপ 2 তাহলে কি, ইনপুট নেওয়া। এই যে প্রথম কাজ কি, দ্বিতীয় কাজ কি, এইগুলা কিন্তু তোমরা ভালো করে মেমোরাইজড করে রাখবা। ঠিক আছে, তো ধাপ নাম্বার 2 বা স্টেপ নাম্বার 2, দ্বিতীয় ধাপে আমরা কি করব, সবসময় ইনপুট নিয়ে থাকি। ইনপুট কোনটা তোমরা খেয়াল করবা, সবসময় মনে রাখবা যে যেইটা নির্ণয় করতে দেয়, এখানে কোনটা নির্ণয় করতে দেওয়া হয়েছে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমরা একটু খেয়াল করো, এই ভূমি এবং এই উচ্চতার মান যদি না দেওয়া হয় তাহলে তুমি কিন্তু ক্যালকুলেশন করে এই এরিয়ার মান বের করতে পারবা না। তার মানে যেইটার মান ছাড়া বা যেইগুলার মান ছাড়া, ভ্যালু ছাড়া যা নির্ণয় করতে দেওয়া হয়েছে ওইটা নির্ণয় করা সম্ভব না, ওইগুলা হলো ইনপুট। উদাহরণস্বরূপ মনে করো তোমাকে এক কাপ চা বানাইতে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে চা বানাইতে দিলে চায়ের পাতি লাগবে, পানি লাগবে, তোমার চুলা লাগবে, চুলায় আগুন ধরানোর জন্য ব্যবস্থা থাকতে হবে, 1 কাপ চা ঢেলে পরে যে তুমি চা খাবা বা যেটাই চা ডিসপ্লে করবা একটা কাপ লাগবে। তার মানে যে যা যা লাগে এইগুলোর কোনোটা অর্থাৎ পাতি নাই, তোমার কি চা হবে, হবে না। সুতরাং এখানে পাতিটা হলো ইনপুট, অর্থাৎ ওই কাজটা শেষ করার জন্য বা সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন হয় ওইটাকে ইনপুট বলে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার এই ভূমি আর উচ্চতা দুইটাই লাগবে। কেউ যদি ভূমি দেয় উচ্চতা না দেয়, তুমি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা না এখানে। আবার উচ্চতা দিল ভূমি দিল না, তাহলেও কিন্তু ক্যালকুলেশন করে এরিয়ার মান বের হবে না। কিন্তু আমি ভূমির মান দিলাম, উচ্চতার মান দিলাম, সুন্দর করে দেখো গুণ করে 2 দিয়ে ভাগ করে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তার মানে এখানে ইনপুটকে ভূমি এবং উচ্চতা। তোমরা আর একটু অন্যভাবে মনে রাখতে পারো, যারা একেবারে দুর্বল স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে একেবারেই সহজ করে দিই। খেয়াল করে দেখো, সমান চিহ্নের ডাইনে দেখবা কয়টা নাম আছে, একটা ভূমির নাম, একটা উচ্চতার নাম, ইংরেজি অক্ষর বা নাম। ঠিক আছে, যেটাকে আমরা ভেরিয়েবল বা চলক বলে থাকি প্রোগ্রামে, যার ভিতরে ডেটা রাখা হয়। প্রোগ্রামে যে নাম দেওয়ার পরে ডেটা রাখা হয় ওই নামগুলোকে ভেরিয়েবল বা চলক বলে। তো এইখানে ভূমি হলো চলক, উচ্চতা হলো চলক, মানে বি চলক, এইচ চলক। এই দুটা চলক মান স্টোর করবে, এটা ভূমির মান স্টোর করবে, এটা উচ্চতার মান স্টোর করবে। এই দুটো হলো ইনপুট। তোমরা মনে রাখবা সমান চিহ্নের ডাইনে যেই অক্ষর আছে বা যেই নামগুলো আছে, দুইটা নাম আছে, একটা বেস একটা হাইট, এই দুটা নাম হলো ইনপুট। তাহলে ইনপুট কোথায় পাবা, সমান চিহ্নের ডাইনে চলে যাবা। ঠিক আছে, তো এখানে ইনপুট আছে দুইটা। ইনপুট আছে কয়টা, আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট হলো একটা হলো বি আর একটা হলো এইচ, দুইটা ইনপুট কমা দিয়ে লিখে দিলাম, বি অ্যান্ড এইচ ইনপুট নিলাম। স্টেপ নাম্বার 3 সবসময় মনে রাখবা 3 নম্বর ধাপে প্রক্রিয়াকরণ।
যেটাকে ইংরেজিতে বলা হয় প্রসেসিং। তো প্রসেসিংটা কি? আসলে মূল কাজটা করা, যে কোনো প্রোগ্রামের মূল কাজটা করাকে প্রসেসিং বলা হয় বা প্রক্রিয়াকরণ বলা হয়। যেমন তোমাকে আমি বলছিলাম যে চা তৈরি করার কথা, তো চা তুমি পাতিল নিছো, তুমি চুলা নিছো, পানি নিছো, যা যা দরকার সব কিছু তোমার নেওয়া শেষ। এখন যদি তুমি চুলা না ধরাও, পানি গরম না করো, পাতি না দাও, সব কাজটা যদি না করো, তাহলে কিন্তু চা হবে না। এই যে কাজটা যে করবা ডিটেলসি, এইটাকে বলা হয় প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তো সেক্ষেত্রে এই যে ভূমি আর উচ্চতার মান আমরা ইনপুট করলাম, মানে নিলাম, গ্রহণ করলাম, নেওয়ার পরে এখন তুমি যদি গুণ না করো, 2 দিয়ে ভাগ না করো, তাহলে কি ক্ষেত্রফল বের হবে না? তার মানে এখন তোমার এই গুণ করতে হবে, ভাগ করতে হবে, এইটাকে বলা হয় প্রক্রিয়াকরণ। সহজে দুর্বলদের জন্য মনে রাখার সহজ উপায় হলো প্রক্রিয়াকরণে শুধুমাত্র তুমি সূত্রটা নিয়ে এসে বসাই রাখবা। প্রক্রিয়াকরণে কি করবা? সূত্রটা নিয়ে এসে বসাই রাখবা। তো সূত্রটা বসাই রাখতেছি, এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই সূত্রটা নিয়ে বসায় রাখবা, কিচ্ছু করা লাগবে না। যদি তুমি ইংরেজিতে লেখো এইভাবে সূত্রটা নিয়ে এসে বসায় রাখবা, আর যদি বাংলায় লেখো লিখবা এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সূত্রটা বসিয়ে লিখবা নির্ণয় করি। কি লিখবা? নির্ণয় করি। ঠিক আছে, সহজে মনে রাখতে হবে। তারপরে স্টেপ নাম্বার 4, 4 নম্বর ধাপে সবসময় মনে রাখবা 4 নম্বর কাজ। 1 নম্বর কাজ শুরু, 2 নম্বর কাজ ইনপুট নেওয়া, 3 নম্বর কাজ প্রক্রিয়াকরণ, 4 নম্বর কাজ হলো ফলাফল দেখানো। প্রক্রিয়াকরণ মানে কি? মূল কাজটা তুমি করে ফেলছো, মূল কাজটা করা হয়ে গেছে, মানে এখন তুমি এটা ফলাফল বের করতে পারছো। তার মানে ফলাফলটা ডিসপ্লে করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রদর্শন করতে হবে, এটাকে বলা হয় প্রিন্ট করা। ঠিক আছে, তো ফলাফল কোনটা? যেটা বের করতে দেওয়া হয়েছে, ক্ষেত্রফল বের করতে দেওয়া হয়েছে। দেখো ক্ষেত্রফল নির্ণয়, সুতরাং ক্ষেত্রফল বের করতে দেওয়া হয়েছে, সুতরাং ক্ষেত্রফলটাকে প্রিন্ট করবা, প্রদর্শন করবা, ছাপাবা। এক্ষেত্রে ক্ষেত্রফল কোনটা? এই যে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। আর আরো সহজ করে দিই, দেখো সমান চিহ্নের বামে যেটা থাকে ওইটাই আউটপুট হয় বা ফলাফল হয়। সমান চিহ্নের বামে কি আছে? এরিয়া। এরিয়াকে প্রিন্ট করবো আমরা এখানে, প্রিন্ট এরিয়া, এরিয়াকে প্রিন্ট করলাম। 4টা কাজ করে ফেলছি। 5 নম্বর কাজ সর্বদা মনে রাখবা, প্রোগ্রাম শেষ করে দিব। স্টেপ নাম্বার 5, তাহলে কি হবে? স্টেপ 5 প্রোগ্রাম আমরা শেষ করে দেব, ইন্ড, শেষ করে দিলাম। তাহলে অ্যালগরিদম লিখতে গেলে আমরা কয়টা কাজ করব? 5টা। 1 নম্বর কাজ কি হবে? সর্বদা শুরু। 2 নম্বর কাজ কি হবে? ইনপুট নিব। ইনপুট কোথায় পাবো? সমান চিহ্নের ডাইনে, বলে দিছি। 3 নম্বর কাজ কি? প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের জাস্ট সূত্রটা নিয়ে এসে কান ধরিয়ে বসিয়ে দেবো। 4 নম্বর কাজ ফলাফল প্রিন্ট করা। ফলাফল কাকে প্রিন্ট করবো? সমান চিহ্নের বামেরটা। একটু খেয়াল রাখবো, যেটা নির্ণয় করতে বলে, ক্ষেত্রফল নির্ণয়। তার মানে ক্ষেত্রফলের ইংলিশটা কি ছিল? এরিয়া। নামটা দিয়েছিলাম এরিয়া। এই চলকটা প্রিন্ট করে দিবা। এবং 5 নম্বর কাজ হলো প্রোগ্রাম শেষ করে দেওয়া। সবসময় 5টা কাজ করব, মাঝে মাঝে ধাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু কাজ ঠিক থাকবে। এটা ছিল অ্যালগরিদম, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, একটার পর একটা সুন্দর করে ধাপে ধাপে যৌক্তিকভাবে যে লিখিত ধারা বর্ণনা, এইটাকেই বলা হয় অ্যালগরিদম। এখন অ্যালগরিদমের আরেকটা উন্নত ভার্সন কি? ফ্লোচার্ট। অ্যালগরিদমের চেয়ে ফ্লোচার্ট দেখে আরো প্রোগ্রামটা ভালো মতো বোঝা যায়, কারণ অ্যালগরিদম লিখিত বর্ণনা আর এইটার চিত্র দিয়ে বর্ণনা। তোমরা জানো যে লিখিত একটা জিনিস, একটা বিরাট লিখিত পোস্ট দেওয়া হয়েছে, তো ওই লিখিত পোস্টে যদি ওইটাকে চিত্র দিয়ে উপস্থাপন করা, ওইটা আরো ভালো মতো বোঝা যায়, মানুষের ব্রেনে ভিজুয়ালাইজেশন তৈরি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইটার আমরা চিত্রের ভার্সন করব। চিত্রের যে ভার্সনটা ওটাকে বলা হয় ফ্লোচার্ট। ওটাকে কি বলা হয়? ফ্লোচার্ট। অ্যালগরিদমটা লিখলাম, আমরা এখন তাহলে ফ্লোচার্টটা করব। কি করব? ফ্লোচার্ট। আর ফ্লোচার্টের বাংলা হলো প্রবাহ চিত্র। ফ্লোচার্টের বাংলাটা কি? প্রবাহ চিত্র। আমি এখানে লিখে দিচ্ছি, ফ্লোচার্টের বাংলা হলো প্রবাহ চিত্র। ঠিক একই রকম সংজ্ঞা হবে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, কোনো সমস্যা সমাধান করতে যেয়ে আমরা যদি ধাপে ধাপে যৌক্তিকভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, ওইটাকে বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র করতে গেলে তোমার কিছু চিত্র জানতে হবে, কিছু প্রতীক জানতে হবে। এই প্রতীকগুলোর বর্ণনা জানা থাকতে হবে, প্রতীকগুলো কোনটা দিয়ে কোন কাজ করা হয় সেটা জানা থাকতে হবে। প্রতীকগুলোর নামটা জানলে আরো ভালো হয়। খেয়াল করো, এই কয়টা কাজই জাস্ট অ্যালগরিদম, এটার একটা চিত্রের ভার্সন করব। তো খেয়াল করে দেখো, স্টেপ 1 শুরু করা। তো শুরু করার জন্য কোন প্রতীক এটা তোমার জানতে হবে। মনে রাখবা সবসময় শুরু করার জন্য ডিম্বক আকৃতির টার্মিনাল প্রতীক, যেটাকে ওভাল সিম্বল বা ওভাল প্রতীকও বলে থাকে। তাহলে কি প্রতীক বললাম? টার্মিনাল প্রতীক। এই যে দেখো, এইটাকে বলা হয় টার্মিনাল প্রতীক। দেখতে ঠিক ডিমের মতো হবে, ডিমের আকৃতি, যার কারণে এটাকে বলা হয় ডিম্বক আকৃতি। আর ডিম্বক আকৃতি নাম কি বলছি? টার্মিনাল প্রতীক। টার্মিনাল প্রতীক বা ওভাল প্রতীক, নামটা ভালো করে মনে রেখো, টার্মিনাল প্রতীক বা ওভাল প্রতীক। এর মাঝখানে আমরা লিখে দেব স্টার্ট। ঠিক আছে, প্রোগ্রামটা শুরু করে দিলাম। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজটা হলো প্রোগ্রাম ইনপুট নেওয়া।
2 নম্বরের কাজ কি? প্রোগ্রাম শুরুর পরে প্রোগ্রামে ইনপুট নেওয়া। ইনপুট কোথায় পাবো? আমরা অলরেডি শিখে ফেলছি, সমান চিহ্নের ডাইন পাশে এই যে ভেরিয়েবল বা চলকগুলো আছে ওইটাই হলো ইনপুট। তাহলে এখানে ইনপুট কোনটা কোনটা? ইনপুট হলো বি অ্যান্ড এইচ, এইখানেও দেখা যাচ্ছে দেখো ইনপুট বি অ্যান্ড এইচ। বাট তোমাকে মনে রাখতে হবে যে ইনপুট নেওয়ার জন্য কোন প্রতীক ইউজ করব। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক। তোমরা প্রত্যেকেই সামান্তরিক প্রতীক চিনো, আমি এখন অঙ্কন করতেছি দেখো। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক। তবে একটু মনে রাখতে হবে, এই যে একটা তীর চিহ্ন দিলাম, অ্যারো চিহ্ন দিলাম, এইটা প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লো বোঝাচ্ছে। প্রবাহটা কোন দিকে হবে? সাধারণত ফ্লোচার্টের প্রবাহটা নিচের দিকে হয়, তাই আমরা নিচের দিকে এভাবে চলে যাচ্ছি, ঠিক আছে। 2 নম্বর কাজটা কি? ইনপুট নিব। মনে রাখবা ইনপুট নিতে গেলে এই যে এইভাবে সামান্তরিক অঙ্কন করতে হবে, এই যে সামান্তরিক, ঠিক আছে। সুন্দর করে সামান্তরিক একটা আঁকবা। সামান্তরিক দেখো একই দিকে বাঁকা থাকে, আর পরস্পর এই দুটা বাহু সমান্তরাল, এই দুটা বাহু সমান্তরাল থাকে, ঠিক আছে। তো এটা হলো সামান্তরিক। ইনপুট নিব। তো ইনপুট কোনটা কোনটা আমরা অলরেডি দেখছি যে আমাদের ইনপুট হলো বি অ্যান্ড এইচ। আমরা দ্বিতীয় কাজ করে ফেললাম, তাহলে মনে রাখবো ইনপুট নিতে গেলে সামান্তরিক। 3 নম্বর কাজ কি? প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের জন্য তোমাদের মনে রাখতে হবে আয়তক্ষেত্র। প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, প্রত্যেকে আয়তক্ষেত্র চিনে, এই যে আয়তক্ষেত্র। বিপরীত বাহু দুটি সমান্তরাল ও সমান, আবার এই দুটো বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এবং কোণগুলো সব সমকোণ মানে 90 ডিগ্রি, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র এটা কিসের জন্য? প্রক্রিয়াকরণের জন্য। এই যে প্রক্রিয়াকরণ 3 নম্বর স্টেপ, প্রক্রিয়াকরণের জন্য। প্রক্রিয়াকরণে আমরা কি বলছিলাম? সূত্রটা বসিয়ে দেবো, আমরা সরাসরি সূত্রটা বসিয়ে দেবো। এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তারপরে আসো 4 নম্বর কাজটা কি? 4 নম্বর কাজ ফলাফল প্রিন্ট করা। মনে রাখবা ফলাফল প্রিন্ট করা বা আউটপুট প্রদর্শন করা, এইটার জন্য সামান্তরিক প্রতীক ব্যবহার করতে হয়। সামান্তরিক প্রতীক। তো সামান্তরিক প্রতীক কোনটা? এই যে এইটা, একটু আগে আমরা করছিলাম সামান্তরিক প্রতীক। তো এইখানে একটা সামান্তরিক প্রতীক ব্যবহার করতেছি, এই যে সামান্তরিক প্রতীক। এখানে আমরা ফলাফলটাকে প্রিন্ট করে দেব। প্রিন্ট কাকে প্রিন্ট করব? এরিয়াকে। মনে আছে যে প্রিন্ট এরিয়া, ফলাফল কোনটা হয়? বামেরটা, তাহলে বসিয়ে দিব, প্রিন্ট করে দিব। সর্বশেষ কাজ কি? প্রোগ্রাম শেষ। মনে রাখবা প্রোগ্রাম শেষ করে কি দিয়ে? ওভাল প্রতীক বা এই টার্মিনাল প্রতীক। তো প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি, সুন্দর করে আর্ট করবা তোমরা, এখানে প্রোগ্রামটা শেষ করে দিবা। দেখো অ্যালগরিদমের যে কাজগুলো ছিল ঠিক সেম কাজগুলো আমরা ফ্লোচার্টে করছি। একটা হলো লিখিত বর্ণনা, আর একটা হলো চিত্রের মাধ্যমে বর্ণনা। এইখানে কতগুলো বিষয় আছে। অ্যালগরিদমটা সহজবোধ্য হতে হবে, ছোট ছোট ধাপে লিখতে হবে, সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, যত সহজ ভাষা ব্যবহার করা যায়। আর ফ্লোচার্টটাও ঠিক একই রকম, অতিরিক্ত চিত্র ব্যবহার করা যাবে না, অতিরিক্ত চিত্র পরিহার করতে হবে। তারপরে এই যে ফ্লোচার্টের চিত্রের ভিতরকার যে লেখাগুলো স্পষ্ট এবং সহজ হতে হবে, যত ছোট করে লেখা যায়, বোঝানো যায়। আরেকটা নিয়ম আছে, অনেকে ভুল বুঝে যে এই ফ্লোচার্টের ভিতরে যে লেখাগুলো লিখতেছে এই লেখাগুলো মনে হয় নির্দিষ্ট কোনো নিয়ম বা গ্রামাটিক্যাল নিয়ম আছে। না, গ্রামাটিক্যাল কোনো নিয়ম নাই। তুমি মনে রাখবা শুধুমাত্র প্রোগ্রাম করতে গেলে, একেবারে র লেভেল প্রোগ্রাম অর্থাৎ যে সি প্রোগ্রাম যখন করব, তখন শুধু নির্দিষ্ট কতগুলো নিয়ম আছে এক্সপ্রেশন বসানোর। বাকি অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে তুমি নর্মাল যে ম্যাথ জানো সেটার কাছাকাছি, অর্থাৎ ওই কনসেপ্টেই তুমি লিখতে পারো। এর ভিতরে যে নির্দিষ্ট ভাষা বাংলায় লিখবো না ইংলিশে লিখবো এরকম কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই, তোমার ইচ্ছা মতোই লিখতে পারবা, ঠিক আছে। এটা নির্দিষ্ট যে এর ভিতরে এইভাবেই লিখতে হবে এরকম কোনো নিয়ম নাই। এটার ভিতরে নর্মাল ম্যাথ লিখো, আর তুমি প্রোগ্রামে যে নিয়মটা আছে ওই নিয়মটা প্রোগ্রামে যে অ্যাপ্লাই করো। এইখানে কিন্তু ওইটাই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম করে ফেললাম। এখন আমাদের সবচেয়ে কঠিন কাজটা কি ছিল? সি প্রোগ্রাম তৈরি করা। সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এটা দ্বারা প্রোগ্রাম বুঝতে সহায়তা করে। আর এটা যারা পারে তারা কিন্তু এখন প্রোগ্রামটা করতে পারবে। প্রোগ্রামটা করার জন্য তোমাকে মনে রাখতে হবে প্রোগ্রামের বেসিক গঠনটা লাগবে। প্রথমে প্রোগ্রামের বেসিক গঠন, বেসিক গঠনটা আমি লিখে রাখতেছি। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.header, তারপরে ইন্ট মেইন, প্রধান ফাংশন শুরু হলো। খেয়াল করে দেখো এইটুকু মাত্র বেসিক স্ট্রাকচার প্রোগ্রামের, মাত্র এইটুকু হলো বেসিক স্ট্রাকচার। কিন্তু এখানে কতগুলো কথা তোমাকে জানতে হবে। এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.header, এটাকে বলা হয় লিঙ্ক সেকশন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিঙ্ক সেকশন। প্রোগ্রামের এই বেসিক স্ট্রাকচারকে কতগুলো সেকশনে ভাগ করা হয়, তার ভিতরে একটা হলো এই লিঙ্ক সেকশন।
এই লিঙ্ক সেকশনটা আবশ্যিক, প্রোগ্রামের আবশ্যিক সেকশনটার নাম কি? লিঙ্ক সেকশন। এটা একটা আবশ্যিক সেকশন। এই সেকশনে কি করা হয়? এই যে দেখতেছো না stdio ডট হেডার, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, অর্থাৎ ডট এইচ এক্সটেনশন যুক্ত ফাইলগুলোকে হেডার ফাইল বলে। এই যে ডট এইচ, এই হেডার ফাইল ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার নিয়ম হ্যাশট্যাগ ইনক্লুড, এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে আমরা হেডার ফাইলটা বসিয়ে দেবো। আর এই হেডার ফাইলটা কার জন্য লিখেছি? এই হেডার ফাইলটা লিখছি হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। খেয়াল করো প্রোগ্রামের ভিতরে ইনপুটও আছে আউটপুটও আছে। ইনপুট আউটপুট ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। সুতরাং ইনপুট আউটপুট ছাড়া যেহেতু প্রোগ্রাম হয় না, তার মানে ইনপুট আউটপুট সবসময় লাগে। তার মানে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এই হেডার ফাইলটা লিঙ্ক সেকশনে সর্বদা তোমাকে অ্যাড করতে হবে। এইটা মূলত যদি জিজ্ঞাসা করে stdio ডট হেডার ফাইলটা কেন লিঙ্ক সেকশনে যুক্ত করা হয়েছে, তোমরা বলবা প্রোগ্রামের ভিতরে প্রিন্টএফ এবং লাইব্রেরি স্ক্যানএফ দুটি লাইব্রেরি ফাংশন আছে, একটা প্রিন্টএফ আর একটা হলো স্ক্যানএফ। এই দুইটা লাইব্রেরি ফাংশনের জন্যই এই হেডার ফাইলটা যুক্ত করতে হয়। এখন আসো এটুকু একটা নর্মাল কথা বলে রাখলাম, বিস্তারিত পড়াইলে বুঝে যাবা। এইখানে লিঙ্ক সেকশনে তুমি বলতে পারো আর কি কোনো হেডার ফাইল আছে? আরো হেডার ফাইল আছে, তুমি কমেন্টে জানিও, আমি জানাই দিব। আরো হেডার ফাইল আছে, যেমন ম্যাথ ডট হেডার আছে, তারপরে কনিও ডট হেডার আছে। বিশেষ করে এই যে stdio ডট হেডার, কনিও ডট হেডার এবং ম্যাথ ডট হেডার, প্রোগ্রাম একটার পর একটা যখন করব না সবগুলোই আলোচনা হবে, আপাতত এখন করতেছি না। তারপরে মেইন ফাংশন, ইন্ট মেইন যেটা দেখতেছো এটা হলো মেইন ফাংশন। মেইন ফাংশন শুরু হয় সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে, এইখানে যে শেষ হয়, এর আভ্যন্তরে যা লিখবে এটা সব মেইন ফাংশনের অন্তর্গত। এটা আমরা মেইন ফাংশনের ভিতরে তাহলে লিখবো। মেইন ফাংশনের ভিতরে 5টা কাজ করতে হয়। মেইন ফাংশনের ভিতরে কয়টা কাজ করতে হয়? 5টা। মনে রাখবা ঠিক এইরকম এখানে যে 5টা কাজ করছিলাম, শুরু, ইনপুট নেওয়া, প্রক্রিয়াকরণ, ফলাফল দেখানো, প্রোগ্রাম শেষ করা, ঠিক প্রোগ্রাম লিখতে গেলেও 5টা কাজ করতে হবে। তবে এই 5টার কাছাকাছি একটুখানি চেঞ্জ। এই যে প্রথমে বলছিলাম না শুরু, প্রোগ্রামের ভিতরে প্রথম কাজটা হলো ভেরিয়েবল ঘোষণা। ভালো করে নোট করো, প্রোগ্রাম তৈরি করতে গেলে, সি প্রোগ্রাম করতে গেলে আমরা এই বইতে যতগুলি প্রোগ্রাম করব, আমাদের প্রথম কাজ থাকবে ভেরিয়েবল বা চলক ঘোষণা করা। মনে রাখো ভালো করে, ভেরিয়েবল বা চলক ঘোষণা করা। 2 নম্বর কাজ ঠিক সেম, ইনপুট নেওয়া। 3 নম্বর কাজ প্রক্রিয়াকরণ। 4 নম্বর কাজ আউটপুট প্রদর্শন। 5 নম্বর কাজ প্রোগ্রাম শেষ। বাট 1 নম্বর কাজটা ছিল শুরু, এইটাকে আমি চেঞ্জ করে বানাইছি যে ভেরিয়েবল ঘোষণা করা। ভেরিয়েবল ঘোষণা করতে গেলে প্রথম কাজ ভেরিয়েবল চিনতে হবে। তুমি যেটা ঘোষণা করবে এটা না চিনলে কি হবে? ভেরিয়েবল চিনতে হবে। ভেরিয়েবলের বাংলা হলো চলক। ভেরিয়েবল কাকে বলে? প্রোগ্রামে ডেটা সংরক্ষণের জন্য বা ডেটা রাখার জন্য যে নামগুলো আমরা ব্যবহার করব ওইগুলাকে ভেরিয়েবল বলে। দেখো এখানে এই যে ভূমির মান রাখার জন্য আমরা কোন চলক ব্যবহার করছি? বি। উচ্চতার মান রাখার জন্য কোন চলক ব্যবহার করছি? এইচ। আর এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফলের যে মানটা পাবো ওই মানটা কার ভিতরে জমা হবে? এরিয়া। সুতরাং এখানে এরিয়া একটা মান স্টোর করবে, সংরক্ষণ করবে, বি একটা মান সংরক্ষণ করবে, এইচ একটা মান সংরক্ষণ করবে। তার মানে এখানে এরিয়া, বি অ্যান্ড এইচ, এই তিনটা হলো এই প্রোগ্রামের চলক। আরো সহজভাবে বলি, তোমরা ইনপুট আউটপুটে তাকাবা, ইনপুটে দেখো বি এইচ, আউটপুটে এরিয়া, বা সূত্রের দিকে তাকাবা বাম ডাইন, এরিয়া বেস হাইট, যেগুলো নাম আছে এগুলোই চলক। একেবারেই সহজ। তাহলে প্রথম কাজ চলক ঘোষণা করা। এখন স্যার চলক ঘোষণা করতে গেলে আমরা স্ট্যান্ডার্ড 4টা কিওয়ার্ড জানতে হবে। কয়টা কিওয়ার্ড? চলক ঘোষণার আবার নিয়ম আছে, প্রথমে একটা কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড 4টা আমি বলে দিই। একটা হলো ইন্টিজার, ইন্ট কিওয়ার্ড, আমি এখানে লিখে দিই। একটা হলো INT, ইন্ট কিওয়ার্ড। ইন্ট কিওয়ার্ড কখন? যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো। পূর্ণ সংখ্যা তো চিনো, যেখানে পয়েন্ট থাকে না, পয়েন্ট থাকে না, এই যে এইরকম পয়েন্ট থাকে না। যখন পয়েন্ট থাকে না তখন ওইটাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর দ্বিতীয়ত যখন পয়েন্টওয়ালা সংখ্যা অর্থাৎ ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ করব, যখন ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ করব তখন আমরা ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব। FLOAT, ফ্লট, ফ্লট কিওয়ার্ড। তাহলে যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন ইন্ট, আর যখন ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ করব তখন ফ্লট। আর যখন ভগ্নাংশের ভিতরে আবার 2টা ভাগ আছে, পয়েন্টের পরে যদি 6 ডিজিট থাকে ওইটাকে ফ্লট বলে, আর পয়েন্টের পরে যদি 6 ডিজিট না থেকে যদি 6 ডিজিট ওভার হয়ে যায় তখন ওটাকে ডাবল বলে। কি বলে? ডাবল, DOUBL, ডাবল ডেটা টাইপ। ঠিক আছে, তো ডাবল ডেটা টাইপের জন্য আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করব? ডাবল। তারপরে ভগ্নাংশ সংখ্যাও না, অর্থাৎ পয়েন্টওয়ালা সংখ্যাও না, আবার পূর্ণ সংখ্যাও না, সরাসরি স্ট্রিং টাইপের ডেটা রাখবো। কি টাইপ? স্ট্রিং। স্ট্রিং কোনগুলো? ইংরেজি অক্ষর, ক্যারেক্টার ফরম্যাট দেওয়া যে নামগুলো হয় ওই নামগুলো যদি আমি রাখি, অর্থাৎ এরিয়ার আন্ডারে জমা হবে একটা নাম, বা ভূমির আন্ডারে একটা নাম জমাবো। সাধারণত ভূমি এই যে এরকম থাকে, তাই না? এটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো 2, উচ্চতা মনে করো 2, ভূমি মনে করো 3। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু সাংখ্যিক মান,
সাংখ্যিক মান। কিন্তু আমি বললাম যে ভূমির মান হলো মনে করো সি, ভূমির মান সি, আর উচ্চতার মান মনে করো ডি। তার মানে এই ভূমির যে সি, সি কার ভিতর ঢুকবে? বির ভিতরে। আর উচ্চতা যে ডি, কার ভিতর ঢুকবে? এইচ এর ভিতরে। এরকম যখন ক্যারেক্টর ফর্মের ডেটা ঢুকবে তখন ওইটাকে বলা হয় ক্যারেক্টর ডেটা। ক্যারেক্টর ডেটা টাইপের ক্ষেত্রে আমরা CHR ক্যারেক্টর CHAR, ঠিক আছে, এই কিওয়ার্ডটা ব্যবহার করবো। এই 4টা কিওয়ার্ড তোমাকে জানতে হবে। তো আমরা এখন যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এইখানে কোন ধরনের ডেটা ঢুকবে? এইখানে সবসময় প্লট নিবা। কি নিবা? প্লট। প্লট নিবা। কেন প্লট নিবা? কারণ ত্রিভুজের যে বাহু, তুমি এইটা ত্রিভুজ আঁকলাম, এই ক্ষেত্রে বাহুটা পরিমাপ করার পরে এটা 2 হইতে পারে, 2.5 হইতে পারে, 2.7 হইতে পারে, আবার উচ্চতা দেওয়া আছে এটা 1.5, 2, 2.5। অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করার পরে, পরিমাপ করার পরে এটা এক্সাক্ট একেবারে 2 হবে এটার কোনো গ্যারান্টি নেই, 2.5 হতে পারে। বা দেখো শেষ পর্যন্ত এটাকে যখন 2 দিয়ে ভাগ করব তখন একটা পয়েন্ট আসতে পারে। যেই সকল ক্ষেত্রে পয়েন্ট আসার সম্ভাবনা আছে ওই সকল ক্ষেত্রে আমরা সব কিওয়ার্ড কি ঘোষণা করব? প্লট। আর একটু সহজ করে দিই, ত্রিভুজ সংক্রান্ত যত প্রোগ্রাম আছে, ত্রিভুজ সংক্রান্ত এবং পরিমাপযোগ্য যত পরিমাপ করা হয়, পরিমাপ করলে পয়েন্ট আসতে পারে, এই সকল ক্ষেত্রে আমরা প্লট ঘোষণা করব। ত্রিভুজের বাহু যেহেতু নির্দিষ্ট না, 3, 2 হবে এরকম কোনো না, 2.5, 3.5 হইতে পারে। তার মানে ফলাফলে পয়েন্ট আসতে পারে এবং যে মানটা নিব ওটাও পয়েন্ট হতে পারে। এই কারণে আমরা এখানে প্লট কিওয়ার্ড ব্যবহার করব। কি কিওয়ার্ড ব্যবহার করব? প্লট। FLOAT, প্লট। কিওয়ার্ডটা লেখার পর একটা স্পেস দিব, ভালো করে মনে রাখো। কিওয়ার্ডটা লেখার পর একটা স্পেস দিব, তারপরে ভেরিয়েবলগুলো লিখবো। কি কি ভেরিয়েবল ছিল? ভেরিয়েবল ছিল হলো বি, ভেরিয়েবল ছিল এইচ, ভেরিয়েবল ছিল এরিয়া। এরপরে লাইন শেষে সেমিকোলন দেব। তাহলে সব কিছু মিলিয়ে কি দাঁড়ালো? 1 নম্বর কাজ ছিল ভেরিয়েবল ঘোষণা। আবারও বলতেছি, 1 নম্বর কাজ ছিল ভেরিয়েবল ঘোষণা। ভেরিয়েবল ঘোষণা তুমি কিভাবে করবা? একটা কিওয়ার্ড লিখবা। কিওয়ার্ড এই 4টার একটা হবে। সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে ইন্ট অথবা ফ্লট হয়। পূর্ণ সংখ্যা নিয়ে কাজ হলে ইন্ট, আর পয়েন্টওয়ালা সংখ্যা মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ হলে ফ্লট। তো ত্রিভুজ এক্ষেত্রে সবসময় ফ্লট হবে, কারণ ত্রিভুজের বাহু পরিমাপ করলে 2.5 হইতে পারে, 3.5 হইতে পারে, মানে পয়েন্ট আসতে পারে। এই কারণে আমরা প্লট নিব। মনে রাখবা প্লট কিওয়ার্ড। কিওয়ার্ড দেওয়ার পরে একটা স্পেস, তারপরে যেগুলো ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল কোথায় পাবো বলে দিছি, ভেরিয়েবলগুলো কমা দিয়ে লিখবা এবং সবগুলো ভেরিয়েবল লেখা শেষ হয়ে গেলে লাইন শেষে সেমিকোলন দিবা। তাহলে ভেরিয়েবল ঘোষণা, প্রথম কাজ ভেরিয়েবল ঘোষণা, একটা কিওয়ার্ড, একটা স্পেস, ভেরিয়েবলগুলো কমা দিয়ে লিখবো, লাইন শেষে সেমিকোলন দিব, শেষ। প্রত্যেকটা প্রোগ্রামের ভেরিয়েবল এইভাবেই ঘোষণা করব। 2 নম্বর কাজ, তাহলে কিন্তু 1 নম্বর কাজ করে ফেললাম। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো ইনপুট নেওয়া। 2 নম্বর কাজ ইনপুট নেওয়া। ওই যে বলছি 1 নম্বর কাজ ভেরিয়েবল ঘোষণা, প্রোগ্রামের ক্ষেত্রে মনে রাখবা, বাকিগুলো সব সেম থাকবে। 2 নম্বর কাজ ইনপুট নেওয়া। ইনপুট নেয় কি দিয়ে? ইনপুট নেয় স্ক্যানএফ নামক একটা লাইব্রেরি ফাংশন দিয়ে। ইনপুট নেয় কি দিয়ে? স্ক্যানএফ নামক একটা লাইব্রেরি ফাংশন দিয়ে। স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন, খেয়াল করো, স্ক্যানএফ, আমি সেকেন্ড ব্র্যাকেটটা একটু মুছে দিচ্ছি। স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনটা কেমন দেখো, এটা মুছে দিচ্ছি। স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন দিয়ে ইনপুট নেওয়া হয়। স্ক্যানএফ লিখবা, ঠিক এইটা হলো স্ক্যানএফ একটা লাইব্রেরি ফাংশন, এটা দ্বারা ইনপুট নেওয়া হয়। ভালো করে দেখে রাখো। কিন্তু আমরা যখন ইনপুট নিব তখন এই স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ইনভার্টেড কমা, এই যে এই কমা, কোথায় কমা দিব, কোথায় কি হবে, এইগুলো হলো এই সিনট্যাক্সগুলো, প্রোগ্রামিংয়ের এই নিয়ম নীতিগুলো তোমার ভালোভাবে আয়ত্ত করতে হবে। ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, একটা ইনভার্টেড কমা। এরপরে ইনপুট কয়টা? ইনপুট ছিল 2টা, একটা হলো ভূমি আর একটা হলো উচ্চতা, বেস অ্যান্ড হাইট, 2টা ইনপুট। এই 2টা ইনপুট কিসে ঘোষণা করা আছে? বেস অ্যান্ড হাইট ফ্লটে ঘোষণা করা আছে। মনে রাখবা, ফ্লটে ঘোষণা করা থাকলে আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব ওইটা হলো মডুলাস এফ। কিরকম দেখা যায় দেখো, এই যে মডুলাস এফ, এই যে মডুলাস এফ। কয়টা ইনপুট? 2টা। খেয়াল করো, কয়টা ইনপুট? 2টা। তাহলে এখানে 2টা মডুলাস এফ লিখবা। 2টা ইনপুট, বেস অ্যান্ড হাইট, তাহলে মডুলাস এফ 2টা লিখবা, একটা বেসের জন্য একটা হাইটের জন্য। যদি ইন্টিজার হতো তাহলে আমরা মডুলাস ডি ব্যবহার করতাম, মডুলাস ডি লিখতাম। ভালো করে দেখো, এই কিওয়ার্ডগুলোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার জানতে হবে। কি জানতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারগুলো দেখো, ইন্টিজারের জন্য মডুলাস ডি, ফ্লটের জন্য মডুলাস এফ এবং ডাবলের জন্য মডুলাস এল এফ। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে পড়ছে, মডুলাস এল এফ। এল এফ এর পূর্ণরূপ হলো লং ফ্লট, মানে পয়েন্টের পরে 6 ডিজিটের অতিরিক্ত হয়ে গেলে। তারপরে ক্যারেক্টারের জন্য মডুলাস সি, এগুলো একটা এমসিকিউ, ঠিক আছে। আর এগুলোর নাম কি বলছি? এগুলোর নাম হলো ফরম্যাট স্পেসিফায়ার। তোমাদের বইতে ফরম্যাট স্পেসিফায়ারের একটা
চার্ট আছে, আমার নিজের লেখা যে আইসিটি টিউটর বই, ওই বইতে আরো সুন্দর করে দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন পড়ে বলবা, আমি পিডিএফ দিয়ে দেবো কমেন্টে, অথবা হোয়াটসঅ্যাপ করবা, অথবা আমার বইটা কিনে নিবা, ঠিক আছে? তো এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এইগুলো কিন্তু তোমার জানা লাগবে কখন কোনটা। তো আমরা কোন ধরনের ডেটা ইনপুট নিচ্ছি? ফ্লট, তাহলে মডুলাস এফ, ফ্লট হলে মডুলাস এফ। দুইটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, কেন দুইটা দিলাম? দুইটা ইনপুট ছিল তাই। একটা ইনপুট থাকলে একটা দিতাম, পাঁচটা ইনপুট থাকলে পাঁচটা দিতাম। তো এক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা দিয়েছি। এইখানে কিন্তু কমা নাই, ভালো করে খেয়াল করবা, এর মাঝে কোনো কমা টমা নাই। বাইরে যে একটা কমা আছে, এই যে বাইরে, ঠিক ইনভার্টেড কমার পরে, বা এই ডাবল কোটেশন বলতে পারো, ডাবল কোটেশনের পরে একটা কমা আছে। এটা কিন্তু নিচেও না আগেও না, এই কমাটা ডাবল কোটেশনের পরে। কমাটা দেওয়ার পরে তোমার খেয়াল রাখতে হবে, এই যে একটা মান বেস, আর এটা হলো হাইটের জন্য, বেসের মান ইনপুট করার পরে এটা জমা হবে কোথায়? এই মানটা জমা হবে যে মেমোরিতে, ওই মেমোরির নাম আমরা দিয়েছি কি বি, মানে এই বির ভিতরে মানটা জমা হবে, ভূমির মানটা। তো এইখানে মেমোরি লোকেশন দিতে হবে অ্যাম্পারস্যান্ড বি, অ্যাম্পারস্যান্ড বি, এটাকে ইংরেজিতে অ্যাম্পারস্যান্ড বলা হয়। এটাকে ইংরেজিতে কি বলে? AMPER, অ্যাম্পারস্যান্ড, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাম্পারস্যান্ড, যেটাকে তোমরা এবং বলেছিনো, অ্যান্ড আর কি। তো অ্যাম্পারস্যান্ড বি, অর্থাৎ প্রথম মানটা প্রবেশ করে এটা বির ভিতরে থাকবে, তারপরে একটা কমা, দ্বিতীয় মানটা এইচের ভিতরে থাকবে, তাহলে অ্যাম্পারস্যান্ড কি এইচ, এবং ফার্স্ট ব্র্যাকেটে শেষ করে লাইন শেষে সেমিকোলন। এইগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে ইনপুট নাই কি দিয়ে? আমাদের দুই নম্বর কাজ করতেছি। ইনপুট না হলো স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা স্ক্যানএফ ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট, একটা ইনভার্টেড কমা, এগুলো সিনট্যাক্সগুলো মনে রাখতে হবে। তারপরে দুইটা ইনপুট দুইটা মডুলাস এফ লিখছি কারণ ফ্লট দেওয়া ছিল এবং ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন দেওয়ার পরে একটা কমা আছে। প্রথমটার মেমোরি লোকেশন অ্যাম্পারস্যান্ড বি, দ্বিতীয়টার মেমোরি লোকেশন অ্যাম্পারস্যান্ড এইচ। এক্ষেত্রে একই জাতি হলে এভাবে কমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? অ্যাম্পারস্যান্ড বি, অ্যাম্পারস্যান্ড এইচ, এখানে কমা আছে, ভালো করে দেখো। এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাইন শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? এই যে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরের কাজ কি? প্রক্রিয়াকরণ। ভেরিয়েবল ঘোষণা করছি, 2 নম্বর কাজ ইনপুট নেওয়া, 3 নম্বর কাজ প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণটা অনেক সহজ। প্রক্রিয়াকরণে তুমি শুধুমাত্র সূত্র বসায় রাখবা, এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এইখানে একটা সমস্যা আছে, তোমরা এই যে হাফটাকে 0.5 লিখবা, হাফটাকে 0.5 লিখবা ইন্টু বেস ইন্টু হাইট। লাইন শেষে অবশ্যই সেমিকোলন দিতে যেন ভুল না হয়, লাইন শেষে সেমিকোলন দিবা। ভালো করে দেখো, ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল হাফ, 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 পাবা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এইটা কেন হাফ লিখলাম? দেখো, হাফ লিখলাম কারণ হলো এই 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, আর 1কে যখন 2 দিয়ে ভাগ করব তখন দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু আরেকটা পূর্ণ সংখ্যা হয়। সেক্ষেত্রে এইখানে একটা সমস্যা হয়ে যাবে, এটা ফলাফলের মান 0 হয়ে যাবে। সেটা আমি এখন দেখাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে ক্লাস, তাই দেখাচ্ছি না, অন্য কোনো একটা ক্লাসে দেখাবো। এটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে পরে সব এই ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা প্লটে ঘোষণা করা, এক্ষেত্রে আমরা এখানে 0.5 দিয়ে দেবো, ঠিক আছে? 0.5 দিয়ে দেবো, ভালো করে মনে রেখো। কেন? যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু পরে আবার বুঝাই দিব, বলে দিচ্ছি। তারপরে প্রক্রিয়াকরণ করা শেষ, মাত্র একটা লাইন, সূত্রটা লিখে সেমিকোলন দিয়ে দিবা। প্রক্রিয়াকরণ করার পরে তারপরে ফলাফল প্রিন্ট করা, ফলাফল প্রিন্ট করা, এই যে লাইন, ফলাফলটা প্রিন্ট করবা প্রিন্টএফ নামক লাইব্রেরি ফাংশন দিয়ে। ফলাফল প্রিন্ট করে কি দিয়ে? প্রিন্টএফ নামক লাইব্রেরি ফাংশন দিয়ে। এই যে স্ক্যানএফ দিয়ে ইনপুট নাই, ফলাফল প্রিন্ট করে প্রিন্টএফ দ্বারা, প্রিন্টএফ লাইব্রেরি, ঠিক স্ক্যানএফ, ঠিক একই রকম প্রিন্টএফ, ঠিক ইনভার্টেড কমা, এই এখানেও ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন। এইখানে সুন্দর করে একটা মেসেজ লিখতে পারি, দা রেজাল্ট ইকুয়াল, মানে ফলাফল প্রিন্ট করতেছি, তাহলে আমরা লিখতে পারি না দা রেজাল্ট, বা লিখতে পারি দা এরিয়া ইজ ইকুয়াল, যে যেভাবে লেখে দা এরিয়া ইজ ইকুয়াল। দেখো এখানে এরিয়াটা প্রিন্ট করতেছি, এরিয়া প্রিন্ট করব, ফলাফল কিন্তু এই যে এরিয়া প্রিন্ট করব। এরিয়াটা কিসে দেওয়া ছিল? ফ্লটে। ফ্লট হলে মডুলাস এফ লিখবা, কি লিখবা? মডুলাস এফ। ভালো করে দেখো, এইখানে দুইটা ছিল ইনপুটে, বি এবং এইচ, তাই দুইটা মডুলাস এফ। আর এই ইনভার্টেড কমা টু এই ইনভার্টেড কমা দেখো একটা আউটপুট ছিল, তাই একটা মডুলাস এফ। বাইরে একটা কমা, এই দেখো বাইরে একটা কমা। আর এই মডুলাস এফটা কার জন্য? ফলাফল প্রিন্ট করতেছে কার? এরিয়া, তাহলে এখানে এরিয়া লিখবো, AREA, এরিয়া। এখানে ধরতেছে না, আমি আরেকটু মুছে দিচ্ছি, এরিয়া, এবং লাইন শেষে সেমিকোলন। কাকে প্রিন্ট করলাম? এরিয়াকে। এই যে দেখো ইনপুট আর আউটপুট, এটা একটু ভালো করে খেয়াল করো তো। ইনপুট না স্ক্যানএফ দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা,
দুইটা ইনপুট ছিল বি এন্ড এইচ, তাই দুইটা মডুলাস এফ। মডুলাস এফ কেন? ফ্লটের কারণে। একটা আউটপুট ছিল, তাই একটা মডুলাস এফ। এর আগে যে মেসেজটা লিখছি দ্য রেজাল্ট ইকুয়াল, এটা যদি তোমরা না লেখো তাও কোনো ক্ষতি হবে না, অর্থাৎ এই মেসেজটা না দিলে তোমার কাছে বুঝতে আরো সহজ হবে। এই মেসেজটা তুমি দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। এই মেসেজটা ভুল হইলেও কোনো সমস্যা নেই। ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমার ভিতরে শুধু এইটুকু কাজ করবে, এইটুকু ভুল করা যাবে না। এই মেসেজটুকু তুমি যা লিখবা সমস্যা নেই, দ্য রেজাল্ট ইকুয়াল, বা লিখতে পারো দ্য এরিয়া ইজ ইকুয়াল। মেসেজটুকু উঠিয়ে দিলেও সমস্যা নেই। মেসেজটুকু কল্পনা করো যে মেসেজটুকু নাই। যদি মেসেজটুকু না হয়, দেখো একটা ফলাফল ছিল, একটা মডুলাস এফ, দুইটা ইনপুট ছিল, দুইটা মডুলাস এফ। দেখছো ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন, বাইরে একটা কমা, বাইরে একটা কমা। দুইটা মেমোরি লোকেশন ছিল বি এবং এইচ, এখানে একটা মেমোরি লোকেশন এরিয়া। বাট ইনপুটের সময় মেমোরি লোকেশনে দেখো চলকের আগে অ্যাম্পারস্যান্ড দিতে হবে, আর আউটপুট বা ফলাফল প্রিন্টের সময় ওই অ্যাম্পারস্যান্ডটা লাগবে না, এটা মনে রাখবা। দুটার ভিতরে পার্থক্য শুধু অ্যাম্পারস্যান্ড দিতে হবে আর অ্যাম্পারস্যান্ড দিতে হবে না মেমোরি লোকেশনে। ঠিক ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন। তার মানে ইনপুট নেওয়ার আউটপুট দেখানোর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আমি আগেই বলছি এই মেসেজটুকু উঠিয়ে দিলেও সমস্যা নেই, সেম কাছাকাছি প্রায়, ঠিক আছে। এরপরে প্রোগ্রাম শেষ করব। প্রোগ্রাম শেষ, দেখো ভেরিয়েবল ঘোষণা, ইনপুট নেওয়া, প্রক্রিয়াকরণ করা, ফলাফল প্রিন্ট করা, প্রোগ্রাম শেষ করা। প্রোগ্রাম শেষ করবা সবসময় এই যে রিটার্ন করে দিবা, রিটার্ন স্পেস 0 সেমিকোলন, প্রোগ্রাম শেষ। এখন এইখানে কিছু কথা বলবো। এই প্রোগ্রামের এখন যে কথাগুলো বলবে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। 1 নম্বর কথা, স্ক্যানএপের আগে একটা মেসেজ দেওয়া যায় ইউজারকে একটা মেসেজ দেওয়া যায়। এই প্রোগ্রাম যে ইউজার ব্যবহার করবে ওই ইউজারকে একটা মেসেজ দেওয়া যায়। মেসেজটা দিতে হয় প্রিন্টএফ দ্বারা। মনে রাখবা সি প্রোগ্রামে মেসেজ দেওয়া হবে কি দিয়ে? সবসময় প্রিন্টএফ দিয়ে। কোনো কিছু প্রদর্শন করতে হলে, ডিসপ্লে করতে হলে, দেখাইতে হলে প্রিন্টএফ। তো প্রিন্টএফ ঠিকই যেটার মতো প্রিন্টএফ, তারপর ডাবল কোটেশন, এখানে সুন্দর করে লিখবা ইন্টার দ্য ভ্যালু অফ, এইখানে আমি একটু মুছে দিচ্ছি, ইন্টার দ্য ভ্যালু অফ, কার মান ইনপুট করতে বলতেছে, ইন্টার করতে বলতেছে, ভূমি এবং উচ্চতা। কারণ ইনপুট নিচ্ছে কারে, ভূমি এবং উচ্চতা। তো এখানে লিখবো হলো বেস অ্যান্ড হাইট, বেস অ্যান্ড না দিয়ে কমা দিয়ে রাখছি, অ্যান্ড হাইট। একটা কোলন দিতে পারো, একটা ইকুয়াল দিতে পারো, কিছু না দিলেও সমস্যা নেই। তারপরে ঠিক ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন এরকম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিবা, অবশ্যই সেমিকোলন দিতে হবে। এইখানে মজার বিষয় হলো এই যে লাইনটা দেখতেছো না, এই লাইনটা অতিরিক্ত, অর্থাৎ ইনপুট নেওয়ার কাজে হেল্প করবে এই লাইনটা। এই যে এই মেসেজটা ইন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ, মানে ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করাও, এই মেসেজটা ব্যবহারকারী পাবে, অর্থাৎ এই সফটওয়্যারটা যে ব্যবহার করবে, এই প্রোগ্রামটা যে ব্যবহার করবে, ঠিক আছে, ইউজার পাবে এই মেসেজটা ইন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। এই মেসেজটা যার যেভাবে মন চায় সেভাবে লিখবে। এই মেসেজটার এই যে ইনভার্টেড কমা টু ইনভার্টেড কমার ভিতরে কখনো কোনো ভুল ধরে না, কম্পাইলার এখানে কোনো ভুল ধরবে না। এই প্রোগ্রাম যে কম্পাইল হবে তখন এই মেসেজটাতে কোনো ভুল ধরবে না, কোনো এরর শো করবে না। আর একটা বিষয় হলো, তুমি যদি এই লাইনটা, এই যে লাল কালি দিছি প্রিন্টএফ স্ক্যানএফের আগে, এই লাইনটা যদি না লেখো প্রোগ্রামে, তাতে তোমারও 1 মার্ক স্যাররা কাটবে না, তোমার প্রোগ্রাম হয়ে যাবে, 1 মার্কও কাটবে না এই লাইন বাদ দিয়ে দিলে। বাট মনে রাখতে হবে এই লাইন তুমি লিখছো, লেখার পরে এই ফার্স্ট ব্র্যাকেট প্রিন্টএফের বানান, ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন, তারপরে এই যে সেমিকোলন, এইগুলোতে কোনো ভুল করা যাবে না। এইগুলোতে ভুল করলে প্রোগ্রাম রান হবে না, তোমার কিন্তু মার্কেটে দিবে স্যাররা, ঠিক আছে। তার মানে এটা বাদ দিলে সমস্যা নেই। আবার এটা যদি লিখো তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন সেমিকোলন, এইগুলো যেন ঠিকঠাক মতো থাকে। তাহলে এটা একটা নতুন কিছু বুঝালাম। আর একটু এই রেজাল্ট কথাটুকু চাইলে বাদ দিতে পারো, চাইলে আবার রাখতেও পারো, নিজের ভাষায় লিখতে পারো। তারপরে এইখানে দেখো ফলাফল প্রিন্টের সময় যদি ফ্লট হয়, ফলাফল প্রিন্ট করার সময়, ফলাফল দেখানোর সময়, এক কথায় যে ফলাফল প্রিন্ট করার সময়, ফলাফল প্রিন্ট করার সময় যদি ফ্লটে হয়, দেখো ফ্লট মডুলাস এফ, যদি ফ্লটে থাকে তাহলে এখানে মডুলাস এফ লেখা যায়, অথবা মডুলাস 0.1f লেখা যায়, অথবা মডুলাস 0.2f লেখা যায়। যদি তুমি মডুলাস এফ লেখো তাহলে ফলাফলটা এরকম হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 4.50 মনে করো 6251। পয়েন্টের পরে কয় ডিজিট আছে? এখানে 6টা ডিজিট আছে। পয়েন্টের পরে 6 ডিজিট, খেয়াল করে দেখো পয়েন্টের পরে কয় ডিজিট? 6 ডিজিট। তো মডুলাস এফ যদি লিখো তাহলে পয়েন্টের পরে 6 ডিজিট আসবে।
কত ডিজিট আসবে? 6 ডিজিট। এক্ষেত্রে ডিজিট যদি কমও থাকে, কিভাবে কম থাকে দেখো, 15কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7.5। কত হবে? 7.5। কিন্তু এই মডুলাস এফ লেখার কারণে 7.5 হবে না, এরপরে অনেকগুলো জিরো দিব, অর্থাৎ এই যে 3 আর 3 6টা জিরো, 5টা জিরো, মোট 6টা, পয়েন্টের পরে 6টা হয়ে যাবে। তো খেয়াল করে দেখো 7.5 ভালো দেখা যায় নাকি 7.50000000 ভালো দেখা যায়? পয়েন্টের পরে 6 ডিজিট, কখন? মডুলাস এফ থাকলে। আর মডুলাস 0.1f যদি ব্যবহার করো, পয়েন্টের পরে 1 ডিজিট প্রিন্ট করবে। আর মডুলাস 0.2f যদি ব্যবহার করো, পয়েন্টের পরে 2 ডিজিট প্রিন্ট করবে। মডুলাস 0.2f দিলে পয়েন্টের পরে 2 ডিজিট, অর্থাৎ 7.50 প্রিন্ট হবে। তো এখন তুমি মডুলাস 0.1f দিবা অথবা মডুলাস 0.2f দিবা। আর যারা না বুঝো তারা মডুলাস দিয়ে রাখবা, সমস্যা নেই। তুমি যেইটাই দাও সেক্ষেত্রে প্রোগ্রাম রান করবে, কোনো সমস্যা হবে না, নাম্বার কাটবে না। কিন্তু তুমি স্মার্ট স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে মডুলাস 0.1f দিবা অথবা মডুলাস 0.2f দিবা। আর যদি তুমি কম বুঝো মডুলাস এফ দিবা, ঠিক আছে? তো এখানে আমি বলে দিচ্ছি কখন করে দিবা। মডুলাস এফ, মডুলাস 0.1f, মডুলাস 0.2f তুমি এখন নিজের মতো একটা একটু বসায় নিও, ঠিক আছে? জাস্ট এটা নিয়ে যে এখানে বসাই দিবা, এটা নিয়ে যে এখানে বসাবা। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। কখন কি লিখলে কি হবে আমি বলে দিছি। আর প্রোগ্রাম শেষ করবা রিটার্ন 0 দিয়ে। এখানে একটা কথা আছে, সেটা হলো আমরা প্রোগ্রাম শেষ যখন করে দিলাম, রিটার্ন করে দিলাম প্রোগ্রামটা, রিটার্ন একটা কিওয়ার্ড, রিটার্ন স্পেস 0 সেমিকোলন। এইটা ছাড়াও প্রোগ্রাম আমরা অন্যভাবে শেষ করতে পারি, সেটা হলো এই যে GETCH গেটস ফাংশন ব্যবহার করে এই যে লাইন শেষে সেমিকোলন, এইটা দিয়েও আমরা প্রোগ্রাম শেষ করে দিব। প্রোগ্রামের শেষে যে আমরা এটা লিখব। তো এইটা লিখলে কি হবে? এইটা লিখলে তোমার একটা অতিরিক্ত আর একটা লাইন লাগবে। এইটা যখন ইউজ করবা তখন এই যে তুমি দেখতেছো এই যে লিঙ্ক সেকশন, এইটার নিচেই অর্থাৎ ঠিক এইখানে, এই যে এইখানে, এই যে এইখানে আর একটা লাইন হবে। কখন? যখন তুমি এইটা দিয়ে প্রোগ্রাম শেষ করবা। এটা দিয়ে করলে ওই লাইনটা লাগবে না, আর এটা দিয়ে শেষ করলে এইখানে একটা লাইন হবে। এইখানে যে লাইনটা হবে আমি একটু উপরে লিখে দেখাচ্ছি, ওই লাইনটা হবে হ্যাশট্যাগ ইনক্লুড কনিও ডট হেডার। কনিও ডট হেডার, এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে লিঙ্ক সেকশনে, স্টুডিও ডট হেডারের পরে মেইন ফাংশনের আগে। ঠিক এই যে এইখানে এই লিঙ্ক সেকশনে এই হেডার ফাইলটা ইনক্লুড করে দিতে হবে। কখন? যদি তুমি প্রোগ্রাম শেষ করো এই গেটস ফাংশন দিয়ে, মনে থাকে যেন। আর একটু বলে দিই প্রোগ্রামে ফাংশন চেনার উপায়। দেখো একটা কিওয়ার্ড, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, স্ক্যানএফ দেখো ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ দেখো ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, দেখছো গেটস ফার্স্ট ব্র্যাকেট। এরকম কোন একটা ওয়ার্ড মানে কিওয়ার্ড তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো থাকলে বুঝবে এটা একটা ফাংশন। ফাংশনের আবার অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা এখন আমরা যাচ্ছি না। তো এই ছিল হলো আমাদের প্রোগ্রাম। প্রথমে কাজ ছিল হলো অ্যালগরিদম করা, দেন ওইটাকে চিত্রের মাধ্যমে তৈরি করা, ফ্লোচার্ট যেটাকে বলা হয়, এবং সর্বশেষ সি প্রোগ্রাম তৈরি করব। সি প্রোগ্রামের যে গ্রামাটিক্যাল রুলস, এই রুলসগুলোর ভিতরে থেকে আমরা সি প্রোগ্রামটা তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এরপরেও না বুঝে থাকো, এটা তো আমার ফ্রি ক্লাস ইউটিউবের জন্য, যদি তোমরা আরো ভালোভাবে নিশ্চিত প্লাস চাও, একেবারে 90 আপ নাম্বার পেতে চাও, খুব সহজে একেবারে ইজিলি চিন্তামুক্তভাবে আইসিটিতে নিশ্চিত 90+ নাম্বার পেতে চাও, তাহলে তোমরা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। প্রাইভেট ব্যাচে আমি এমনভাবে শিখিয়ে দেবো, তুমি নিজে তো পারবাই, এমনকি তুমি অন্য কোনো বন্ধু যারা আছে তোমাদের তাদেরকেও শেখাইতে পারবো। অর্থাৎ তুমি স্টুডেন্ট থাকাকালীন একজন টিচার হয়ে যাবা।